হ্যালো বন্ধুরা, কলম্বিয়ার সেরেহন অঞ্চলের একটি কয়লার খনি, মাটির 1000 ফুট গভীরে একদল বিজ্ঞানী এবং প্যালিওন্টোলজিস্ট নিবিষ্ট মনে কাজ করছিলেন। এই জায়গাটি আসলে 6 কোটি বছর আগের এক ঘন রেইন ফরেস্টের ধ্বংসাবশেষ ছিল। বিজ্ঞানীরা সেখানে প্রাচীন উদ্ভিদ আর প্রাণীদের জীবাশ্ম খুঁজছিলেন। এই খনিটি পৃথিবীর এমন এক রহস্যময় ইতিহাসের অংশ ছিল যা লক্ষ লক্ষ বছর ধরে মাটির স্তরে চাপা পড়েছিল। খনন চলাকালীন হঠাৎ পাথরের আড়ালে একটি অদ্ভুত জিনিস চোখে পড়ে। মাটি সরিয়ে দেখা গেল এটি একটি হাড়। কেউ বললেন এটি কুমিরের হাড়, কেউ বললেন বিশাল কোনো কচ্ছপ, আবার কেউ একে কোনো পুরনো গাছের ডাল বলে মনে করলেন। কিন্তু এই একটি হাড়ই বিজ্ঞানীদের এমন এক দুনিয়ায় নিয়ে গেল যেখানে রাজত্ব করতে ইতিহাসের সবথেকে বড় সাপ, টাইটানোবোয়া। বন্ধুরা, টাইটানোবোয়া কোনো সাধারণ সাপ ছিল না। এটি আজকের গ্রিন অ্যানাকোন্ডার চেয়ে 10 গুণ বেশি ভারী এবং একটি আস্ত প্যাসেঞ্জার বাসের চেয়েও লম্বা ছিল। এটি এতটাই বিশাল ছিল যে যদি এটি স্থলে চলাফেরা করত তবে নিজের শরীরের ওজনেই এটি পিষ্ট হয়ে মারা যেত। তাহলে প্রশ্ন হলো, এটি চলাফেরা করত কোথায়? একটি সাধারণ হাড় বিজ্ঞানীদের অ্যামাজনের সেই ইতিহাসে পৌঁছে দিল যেখানকার মানচিত্রই ছিল একদম আলাদা। এই দানবীয় আকারের রহস্য কি? এটি শিকার করত কিভাবে? আর কেনই বা অ্যামাজনের জঙ্গল থেকে এর রাজত্ব শেষ হয়ে গেল চিরতরে? কুহেলি পথের আজকের এই ভিডিওতে আমরা পাড়ি দেব সেই অতীতে যেখানে প্রতি পদে ছিল বিপদ আর বিস্ময়। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। তো চলুন শুরু করা যাক আজকের আরও একটি নতুন এপিসোড। টাইটানোবোয়ার আবিষ্কার কোনো আকস্মিক ঘটনা ছিল না। এই গল্পের শুরু 1994 সালে, যখন স্থানীয় ভূতাত্ত্বিক হেনরি গার্সিয়া একটি অদ্ভুত ফসিল খুঁজে পান যা দেখতে অনেকটা গাছের ডাল মনে হয়েছিল। সেই সময় কেউ একে গুরুত্ব দেয়নি। প্রায় 1 দশক পরে 2002 সালে ফ্যাবিয়ানি হেরেরা নামক আরেকজন বিজ্ঞানী একই ধরনের ফসিল খুঁজে পান। তাদের আসল উদ্দেশ্য ছিল প্রাচীন রেইন ফরেস্টের উদ্ভিদ বা ফ্লোরা দিয়ে গবেষণা করা। গল্পের আসল মোড় আসে 2007 সালে, যখন এই ফসিলগুলো ফ্লোরিডা মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রিতে পাঠানো হয়। সেখানে পরীক্ষা করে দেখা গেল এটি কোনো গাছ বা কুমিরের হাড় নয়। যখন এর গঠন অ্যানাকোন্ডা বা পাইথনের হাড়ের সাথে তুলনা করা হলো তখন বিজ্ঞানীরা স্তম্ভিত হয়ে গেলেন। এই হাড়টি অ্যানাকোন্ডার মেরুদণ্ডের হাড়ের চেয়ে 3 গুণ বড় এবং মোটা ছিল। বিজ্ঞানীরা গাণিতিক মডেলের সাহায্য নিলেন এই সাপের আসল দৈর্ঘ্য বোঝার জন্য। সাপের মেরুদণ্ডের হাড়ের সাথে তার সম্পূর্ণ দৈর্ঘ্যের একটি গভীর সম্পর্ক থাকে। সেই ক্যালকুলেশন অনুযায়ী সাপটির দৈর্ঘ্য ছিল 42 থেকে 50 ফুট, অর্থাৎ আজকের অ্যানাকোন্ডার চেয়ে দ্বিগুণ লম্বা। এর স্থূলতা ছিল একজন প্রাপ্তবয়স্ক মানুষের কোমরের সমান এবং ওজন ছিল প্রায় 1200 কেজি বা 1.2 টন। 1.2 টন ওজন কোনো স্থলসাপের জন্য প্রায় অসম্ভব এক ওজন। এই আবিষ্কার সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি করলো। কিন্তু আসল প্রশ্ন হলো, এটি এত বড় হলো কিভাবে? আজকের সাপ কেন এত বড় হয় না? এর উত্তর লুকিয়ে আছে তৎকালীন আবহাওয়ার মধ্যে। সাপ হলো এক্টোথার্মিক বা শীতল রক্তের প্রাণী। মানুষ নিজের শরীর গরম রাখার জন্য ভেতর থেকে শক্তি তৈরি করতে পারে, কিন্তু সাপকে বাইরের তাপমাত্রার উপর নির্ভর করতে হয়। জীববিজ্ঞানের নিয়ম হলো, পরিবেশ যত গরম হবে শীতল রক্তের প্রাণীর মেটাবলিজম তত দ্রুত হবে। দ্রুত মেটাবলিজম মানে বেশি শক্তি, বেশি খাবার হজম করার ক্ষমতা এবং দ্রুত বেড়ে ওঠার সুযোগ। টাইটানোবোয়ার এই দানবীয় শরীর আসলে সেই সময়ের আবহাওয়ার একটি থার্মোমিটার। এটি প্রমাণ করে যে 6 কোটি বছর আগে কলম্বিয়ার তাপমাত্রা আজকের চেয়ে অনেক বেশি ছিল। তখনকার গড় তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকত। সেই অসহ্য গরম আর আর্দ্রতাই টাইটানোবোয়াকে এত বিশাল বানিয়েছিল। আজ যদি সে বেঁচে থাকতো তবে বর্তমান অ্যামাজন তার জন্য খুব শীতল হয়ে যেত। এখন প্রশ্ন হলো, এত বড় শরীর নিয়ে সে শিকার করত কিভাবে? সে কি ডাঙায় দ্রুত বেগে দৌড়াতো? একদমই না। তার বিশাল ওজনের কারণে স্থলে চললে প্রচণ্ড ঘর্ষণ বা ফ্রিকশন তৈরি হতো যা তাকে ক্লান্ত করে দিত। গবেষণায় দেখা গিয়েছে টাইটানোবোয়া ছিল মূলত জলের শিকারী। সে আজকের কুমিরের মতো জলাভূমিতে ঘাপটি মেরে পড়ে থাকত। জল তার বিশাল ওজনকে বয়েন্সি বা প্লাবতা দিয়ে হালকা করে রাখত, ফলে সে জলে খুব সাবলীল ছিল। সে ছিল এক ভয়ঙ্কর অ্যাম্বুশ প্রিডেটর। ঘন্টার পর ঘন্টা জলের নিচে থেকে শুধু নাক আর চোখ বের করে অপেক্ষা করত। যখনই কোনো প্রাণী জল খেতে আসত টাইটানোবোয়া ক্ষিপ্র গতিতে আক্রমণ করত। বিজ্ঞানীরা জানিয়েছেন সে যখন শিকারকে পেঁচিয়ে ধরত তখন প্রায় 400 PSI চাপ তৈরি করত। এটি এতটাই শক্তি যে আপনার বুকের ওপর 2টি আফ্রিকান হাতি দাঁড় করিয়ে দিলে যতটা চাপ অনুভূত হবে ঠিক ততটাই। এই চাপে শিকারের হাড় গুঁড়ো হয়ে রক্ত চলাচল মুহূর্তেই বন্ধ হয়ে যেত। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে,
যে টাইটানোবোয়া কি খেত। সেই সময়ের জঙ্গলে তার প্রিয় খাবার ছিল বিশাল কচ্ছপ এবং দানবীয় কুমির। তখন স্নুকার টেবিলের মতো বড় কচ্ছপ ছিল, যাতে শক্ত খোলস টাইটানোবোয়া অনায়াসেই ভেঙে ফেলত। 2011 সালে বিজ্ঞানী জর্জ মরিনো বর্নাল টাইটানোবোয়ার একটি মাথার খুলি বা স্কাল খুঁজে পান। এটি ছিল এক যুগান্তকারী আবিষ্কার, কারণ সাপের খুলি খুব নাজুক হয়, যা সহজে ফসিল হয় না। এই খুলি প্রমাণ করলো যে তার চোয়াল অ্যানাকোন্ডার মতো ডিসলোকেট হতে পারত, ফলে সে তার মাথার চেয়ে 3 গুণ বড় শিকার গিলে ফেলতে পারত। তার চোখের সামনে থাকা বিশেষ পিট অর্গান তাকে অন্ধকারেও শিকারের শরীরের তাপ অনুভব করতে সাহায্য করত। কিন্তু এত শক্তিশালী হওয়ার পরেও টাইটানোবোয়া কেন বিলুপ্ত হলো? এর উত্তর খুব সাধারণ কিন্তু বেদনাদায়ক। পৃথিবী বদলে গেল, কিন্তু টাইটানোবোয়া নিজেকে বদলাতে পারল না। ধীরে ধীরে পৃথিবীর তাপমাত্রা কমতে শুরু করলো। শীতল রক্তের এই দানব রাজার জন্য তাপমাত্রা কমে যাওয়া মানে ছিল মেটাবলিজম স্লো হয়ে যাওয়া। সে আগের মতো শক্তিশালী থাকলো না। তার খাবার হজম করতে অনেক সময় লাগতো। একই সাথে জলাভূমিগুলো শুকিয়ে যেতে শুরু করলো। অবশেষে তাপমাত্রা এবং বাসস্থানের অভাবে অ্যামাজনের এই অপরাজেয় সম্রাট ইতিহাসের পাতায় চিরতরে হারিয়ে গেল। বন্ধুরা, টাইটানোবোয়ার এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতি কতটা বিস্ময়কর হতে পারে। প্রকৃতির এই বিশালত্বের গল্প আপনাদের কেমন লাগলো? আপনি যদি 6 কোটি বছর আগে এই জঙ্গলে থাকতেন, তবে নিজেকে রক্ষা করতেন কিভাবে? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এমনই সব রোমাঞ্চকর তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টেক কেয়ার। বাই বাই।